স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের ভোটের ট্রেনে আমরা কথা বলবো তৃণমূলে ভোটের দামামা নিয়ে। তবে শুরুতেই আমরা কথা বলতে চাই, আজকে নির্বাচন কমিশন একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই দলগুলোকে নির্বাচন কমিশন নিবন্ধন দিতে যাচ্ছে। সেই দলগুলোকে নির্বাচন কমিশন চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে কি লেখা আছে এবং কি বিষয়ে নির্বাচন কমিশন তাদেরকে চিঠি দিয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে এই সংবাদটি সমন্বয় করেছেন আমাদের সহকর্মী ফরহাদ হোসেন। ফরহাদ, আপনার কাছে একটু জানতে চাই যে এনসিপি এবং জাতীয় লীগ এই দুটো দলকে নির্বাচন কমিশন এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে। যদিও নিবন্ধন এখন পর্যন্ত দেওয়া হয়নি, তবে তারা কি প্রতীক পাবে এটি এখনও নির্বাচন কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে শাপলা নিয়ে যে টানাপোড়েন সেটি এখনও শেষ হয়নি। এরই মধ্যে আজকে আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদেরকে একটি চিঠি দিয়েছে প্রতীকের বিষয়। সেই চিঠিতে কি বলা আছে? আমরা সেখানে দেখেছি যে 50টি প্রতীক সেখানে রয়েছে এবং এই 50টি প্রতীকের মধ্যে তাদেরকে বলা হয়েছে যে এখান থেকে যে কোনো একটি প্রতীক তাদেরকে বাছাই করে নিতে হবে। তো আমরা কিন্তু এর আগে যেটি দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ এই দুটো দলকেই কিন্তু নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে এর আগে কিন্তু আবেদন করেছিল এনসিপি। তারও আগে আমরা দেখেছিলাম যে কলম, মোবাইল ফোন এবং সেখানে শাপলা প্রতীক তারা চেয়েছিল। কিন্তু এরপরে তারা দ্বিতীয়বার যখন তারা আবেদন করে তখন কিন্তু তারা সাদা প্রতীক, সাদা শাপলা এবং লাল শাপলা এবং শাপলা তারা চেয়েছিল। কিন্তু এনসিপি কে বলে দেওয়া হয়েছে যে এই প্রতীকটি দেওয়া সম্ভব নয় নানা কারণে, এবং তারা যদিও ব্যাখ্যা দেয়নি। আমরা এরপরে দেখেছি যে এনসিপি কিন্তু বলেছে যে এনসিপি নির্বাচন কমিশন যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। আমরা আজকে যে বিষয়টি দেখলাম যে আজকে কিন্তু 50টি প্রতীক দেওয়া হয়েছে, যে 50টি প্রতীকের মধ্য থেকে তাদেরকে যে কোনো একটি প্রতীক বাছাই করে নিতে হবে। সেখানে আমরা দেখেছি যে সেখানে শাপলা প্রতীক নেই। তবে এর আগে তারা যে মোবাইল ফোন চেয়েছিল, কলম চেয়েছিল, সেই প্রতীকগুলো কিন্তু আমরা দেখেছি সেখানে আছে। এছাড়া যেই স্থানীয় নির্বাচনে যে প্রতীকগুলো সাধারণত থাকে সেই প্রতীকগুলো কিন্তু এখানে রয়েছে। কি ধরনের প্রতীক ছিল সেখানে? আমরা দেখেছি যে সেখানে রয়েছে আলমিরা প্রতীক রয়েছে, সেখানে মোবাইল ফোন রয়েছে, সেখানে আমরা খাট প্রতীক রয়েছে, সেখানে আরও এই সংক্রান্ত এরকম অনেকগুলো প্রতীকই 50টি কিন্তু রয়েছে। আচ্ছা, এর বাইরে ফরহাদ আপনার কাছে একটু জানতে চাই নৌকা প্রতীকের বিষয়। নৌকা প্রতীকের যেটি বলছিলেন যে নৌকা প্রতীকটা নির্বাচন কমিশন স্থগিত করে রেখেছে, সেই তালিকা কি আছে নৌকা প্রতীকের? না, নৌকা প্রতীক কিন্তু স্থগিত করা হয়েছে, সেইটি কিন্তু এখানে নেই। এই 50টির মধ্যে নেই, কিন্তু 115টির মধ্যে আছে। না, সেখানেও কিন্তু নেই। সেখানে আমরা দেখেছি যে নতুন করে সেখানে এর আগে যেহেতু জামায়াত ইসলামীর নিবন্ধন স্থগিত ছিল, তারা যখন নিবন্ধন ফিরে পেয়েছে তাদের সে দাঁড়িপাল্লা প্রতীকটি আছে। এবং আমরা দেখেছি যে জাতীয় পার্টি যেটিকে নিষিদ্ধের জন্য দাবি তোলা হচ্ছে বারবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, তাদের সেই লাঙল প্রতীকটিও কিন্তু এখানে রয়েছে। এবং একই কারণে কিন্তু আমরা দেখছি যে যেহেতু সেখানে নৌকা প্রতীকটি স্থগিত রাখা হয়েছে, এই 50টি তালিকাতে কিন্তু নৌকা প্রতীক নেই। আরেকটি বিষয় যদি বলি যে জাতীয় দাঁড়িপাল্লাও নেই, একেবারে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে যে প্রতীকগুলো আছে অলরেডি, এরই মধ্যে যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীক রয়েছে সেই প্রতীকের বাইরে 50টি নাম দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় একটু যদি বলি যে লাঙল প্রতীকটা নিয়ে যদি বলি, জাতীয় পার্টির প্রতীক যেহেতু লাঙল, কিন্তু জাতীয় লীগ নামে যেই দলটি তারাও কিন্তু ইতোমধ্যে তারা এই লাঙল প্রতীকটি চেয়েছে। অর্থাৎ লাঙল প্রতীক নিয়ে নতুন করে একটি টানাপোড়েন শুরু হতে পারে নির্বাচন কমিশন। জাতীয় লীগ তারা বলছে তারা এর আগে 1969 সালে এই দলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেটি নথি ঘেটে দেখলাম, তারা একবার নির্বাচন করে হেরেছিল, আরেকবার নির্বাচন করার পর তারা লাঙল প্রতীক নিয়ে তারা সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিল। পরে এই প্রতীকটি যে কোনো কারণে বলা হয়, নানা ধরনের কথা আছে রাজনীতির মাঠে, যে তখন যে এই দলটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আতাউর রহমান, তিনি সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে এক ধরনের সমঝোতা করে লাঙল প্রতীকটি এরশাদের হাতে তুলে দিয়েছেন বা এরশাদ সেই প্রতীকটি নিয়ে নিয়েছে, এই ধরনের একটি কথা আছে রাজনীতির মাঠে। তবে শেষ পর্যন্ত লাঙল প্রতীক নিয়ে কোনো ধরনের নতুন কোনো টানাপোড়েন হয় কিনা সেটি আমরা জানবো। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি শেষ প্রশ্ন। সেটি হচ্ছে, আমরা প্রত্যেক দিনই ভোটের ট্রেনে দেখানোর চেষ্টা করি যে জাতীয় রাজনীতিতে আজকে নির্বাচন নিয়ে কী বক্তব্য এসেছে।
আজকে কি কোনো বক্তব্য এসেছে জাতীয় রাজনীতি? আজকে সেভাবে কোনো বক্তব্য আমরা দেখিনি। আজকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও বিভিন্ন জায়গায় যে বক্তব্য তারা বিভিন্ন সময় দিয়ে থাকেন, আজকে কিন্তু সেভাবে আমরা দেখিনি। তবে এক জায়গায় দেখেছি যে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক তিনি এক জায়গায় কথা বলেছেন। তবে এছাড়া আর কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে কোনো রাজনৈতিক নেতা, সেটি জামায়াত ইসলামী হোক কিংবা বিএনপি হোক বা এনসিপির হোক, অর্থাৎ আমরা জাতীয় দেখিনি রাজনীতিতে কেন্দ্রীয় নেতারা যারা, তাদের কোনো বক্তব্য আমরা দেখিনি। তবে এই জন্য আমরা আমরা- আজকে ভোটের ট্রেনের নাম দিয়েছি তৃণমূলে ভোটের দামামা। তৃণমূলে কিন্তু ভোটের দামামা অবশ্যই রয়েছে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তৃণমূল থেকে আমাদের বিভিন্ন সহকর্মীরা যুক্ত হবেন। ফরাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। দর্শক, আমরা আজকে কথা বলবো তৃণমূলে ভোটের দামামা নিয়ে। একেবারে পুরো পর্ব জুড়ে আমরা তৃণমূলের সঙ্গে যুক্ত হব। আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন মহানগরে আমরা যুক্ত হব। শুরুতে আমরা একটু যুক্ত হতে চাই খুলনা মহানগরে। সেখানে আছেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে একটু যেতে চাই। আপনার সঙ্গে তো একজন জামাতের সেখানকার নেতা আছেন এবং বিএনপির একজন নেতা আছেন, তাদের সঙ্গে আপনি আলোচনা করবেন, তাদের ভাবনাগুলো আমাদেরকে জানাবেন। আমরা যেমনটি দেখছিলাম যে আসলে জাতীয় রাজনীতিতে এখনও নির্বাচনের বিষয়টি, অনেক বিষয়গুলো কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ করে জুলাই সনদের বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে, আরও নানা বিষয় অমীমাংসিত রয়ে গেছে। পিআরের দাবি তুলছে জামাত ইসলাম, সেই দাবিটিও এখনও অমীমাংসিত রয়ে গেছে। কিন্তু তৃণমূলে যদি আমরা একটু তাকাই, তৃণমূলে আমরা দেখি যে পুরো দমে ভোটের দামামা বাড়ছে। প্রত্যেকটি সংসদীয় আসনে জামাতের যে সম্ভাব্য প্রার্থীরা তারা প্রচারণা চালাচ্ছেন, বিএনপির যারা সেখানে সম্ভাব্য প্রার্থী আছেন তারাও যাওয়া শুরু করেছেন, যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেনি। এর বাইরে অন্যান্য দলগুলো যাওয়া আসা শুরু করেছেন, বিভিন্ন সভা সমাবেশ, বিভিন্ন গণসংযোগ তারা করছেন। এখন তো আজকে পূজা শেষ হলো, আজকে বিজয়া দশমী শেষ হলো, সেখানে আমরা দেখেছি পূজাকে কেন্দ্র করে পূজার এই গত কয়েকদিনে পূজার বিভিন্ন আচার অনুষ্ঠানে আমরা দেখেছি রাজনৈতিক নেতারা যাচ্ছেন। একটু জানাবেন তৃণমূল নিয়ে, সেখানকার রাজনীতি নিয়ে কোনো মুখোমুখি অবস্থান আছে কিনা, তাদের সঙ্গে একটু কথা বলে তাদের ভাবনাগুলো একটু জানতে চাই। তরিকুল। ধন্যবাদ বেলায়েত। আমরা ভোটের ট্রেনে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান পাশে রয়েছেন মনিরুজ্জামান মন্টু, তিনি আহ্বায়ক খুলনা জেলা বিএনপি, এবং আমার বাঁ পাশে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হেলাল, তিনি সেক্রেটারি খুলনা মহানগর জামাত ইসলামী। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আমি প্রশ্নে, তৃণমূলে ভোটের যে দামামা বেজে উঠেছে, তারাও সেই দামামায় অংশগ্রহণ করছে এবং পূজাকে সামনে রেখে তাদের যে কর্মতৎপরতা ছিল এবং তারা তার আগে থেকে শুরু করেছে। আমরা প্রথমে আসতে চাই হেলাল ভাই আপনার কাছে, যে ভোটের যে উৎসব বা সামনে এটি রোডম্যাপ ঘোষণা করা হয়ে গেছে, ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন, এক্ষেত্রে তৃণমূলে আপনারা যারা নির্বাচন সম্ভাব্য প্রার্থী হিসেবে আপনার নামও ঘোষণা করা হয়েছে খুলনা 2 আসনে, এবং সেখানে আপনার কর্মতৎপরতা বা আপনার দলের যে নির্দেশনা, সেটা আসলে কেমন আপনারা মনে করছেন এবং আপনারা কীভাবে ভোটারদের কাছে যাচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন? ধন্যবাদ তরিক ভাই আপনাকে, এবং এখন টেলিভিশনের যে সকল দর্শকরা এখন এই টেলিভিশনের সামনে আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন যে ভোটের মাঠে জনগণের উৎসাহ উদ্দীপনা, এবং সেক্ষেত্রে আমরা দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষিত হয়ে যাওয়ার পরে এই নির্বাচনকে নিয়ে আমরা যখন মাঠে গিয়েছি, প্রথমত আমার দলের যে সকল কর্মী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তারা এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী হিসাবে যাদেরকে আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে খুলনার সহ সারা দেশে, জনশক্তি যারা আমাদের কর্মীরা আছে এটাকে ভালোভাবে গ্রহণ করেছে। আমরা যখন জনগণের কাছে যাচ্ছি, এই জনগণ একটা পরিবর্তন চায়। একটা পরিবর্তন চাওয়ার ক্ষেত্রে জুলাই আগস্টের বিপ্লবের পরে তারা যেভাবে যথেষ্ট উচ্ছ্বাসিত হয়েছিল, তারা একটা আশাবাদী যে আগামী দিনে একটা সিস্টেমের পরিবর্তন হবে, একটা যে সকল রাজনৈতিক অবস্থা ছিল সেটার পরিবর্তন হবে, পরিবর্তন একটা নতুন কিছু তারা দেখতে চায়, এবং সে নতুন কিছু দেখার ক্ষেত্রে আমাকে বা আমার দলকে, আমার প্রতীক দাঁড়িপাল্লাকে তারা গ্রহণ করছে। সে বিষয়ে মাঠে আন্তরিকতার সাথে এটা লক্ষ্য করা যায়। আর আমরা এই যে পূজাকালীন সময় যারা আছে আমাদের এই বিভিন্ন পূজা মণ্ডপ মন্দির এখানে গিয়েছি, এবং সেখানেও তারাও একটা সুন্দর বাংলাদেশ চায়, যে বাংলাদেশ বৈষম্যহীন সুশাসনের বাংলাদেশ। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদের কাছে তাদের প্রত্যাশা, যদি জামাত
এই নির্বাচনে বিজয় হয়, সরকার পরিচালনার দায়িত্ব জনগণ দেয়, তারা আমাদের প্রতি তাদের এই সুশাসনের বাংলাদেশের জন্য একটা বিশাল প্রত্যাশা রয়েছে। হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সুশাসনের কথা বলেছেন। আপনি খুলনা 2 আসনে জামাত ইসলামীর যে প্রার্থী ঘোষণা হয়েছে, আপনি একজন প্রার্থী, তো আপনার কর্মকাণ্ড আপনি শুরু করেছেন। তো আমরা এই বিষয়ে একই বিষয়ে আমরা জানতে চাই খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর কাছে, যে জামাত ইসলামী তাদের প্রার্থী ঘোষণা করে মাঠে কিন্তু তারা নেমে পড়েছে এবং তারা সম্ভাব্য প্রার্থী যারা বা যাদের নাম ঘোষণা করে তারা কিন্তু ভোট প্রার্থনা করছে বা তাদের প্রতীক নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আরও কয়েকটি দল সহ আপনারা কিন্তু এখনো পর্যন্ত মাঠে তাদের প্রার্থী ঘোষণা করা হয়নি। তো এক্ষেত্রে আপনার দল কি ভাবছে? ভোটে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, আপনারা এই ভোটের যে রেস বা ট্রেন, এই ট্রেনে আপনারা কিভাবে আপনারা উঠতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এখন টেলিভিশনকে। আসলে এক একটা রাজনৈতিক সংগঠনের নির্বাচনী কৌশল বা প্রক্রিয়া ভিন্ন। বিএনপি সবসময় যেখান থেকে প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে বিএনপির এই যে প্রার্থী ঘোষণা হওয়ার প্রক্রিয়া রয়েছে, কয়েকটা ধাপ রয়েছে। যেমন প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়, তারপরে আমাদের মনোনয়ন বোর্ড আছে, মনোনয়ন বোর্ড এবং বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনারাই সিদ্ধান্ত দেবেন, অর্থাৎ দলের হাইকমান্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, তারপরে আমরা প্রার্থী নিয়ে মাঠে নামব। কিন্তু এর পূর্বেই আমরা কিন্তু নির্বাচনী কাজে পিছিয়ে নেই। আমরা আমাদের দলের যে আদর্শিক দিক, এই আদর্শিক দিক কিন্তু আমরা পরিবর্তন করিনি। যেমন আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বৈষম্যহীন, নিরাপদ, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই প্রচারগুলো অব্যাহত রয়েছে। অনেক রাজনৈতিক দল হয়তো নির্বাচনকে কেন্দ্র করে তারা নিজেদেরকে কিছুটা সংশোধন করছেন, এটা অনেকে আবার বিস্মিত হচ্ছেন। যেমন বিশেষ করে জামাতে ইসলাম, ওরা ডাকসু নির্বাচনে হিজাব পরিধানের ব্যাপারে খুব বেশি জোরালো আবেদন রাখেনি। নিজেদের দলীয় লোগো পরিবর্তনের ক্ষেত্রে তারা এখন আগ্রহী। আরও অনেক বিষয় রয়েছে। আমরা বিএনপি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে বিএনপি, যে আদর্শিক দিক নিয়ে এই বিএনপি গঠিত হয়েছিল, এই আদর্শিক দিকগুলো মানুষের সামনে তুলে ধরেই আগামী নির্বাচনে আমরা প্রতিনিধিত্ব করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে প্রার্থী সিলেক্ট হলেই যে নির্বাচনের বৈতরণী পার হওয়া যাবে অথবা নির্বাচনের প্রচারে এগিয়ে যাওয়া যাবে, ব্যাপারটি এমন নয়। যেহেতু তাদের নিয়ম নীতি একরকম, সাংগঠনিক নিয়ম নীতি একরকম, আমাদের নিয়ম নীতি ভিন্ন রকম। তবে আমরা যেটা বিশ্বাস করি, আমরা মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের ফাউন্ডেশন হিসাবে মনে করি, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা না হলে আজকে আমরা স্বাধীনতা পেতাম না। 90-এর গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আমরা ধারণ করি। জুলাইয়ের আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবেরও একটা স্পিরিট ছিল, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে গণতান্ত্রিক সরকার বাংলাদেশের বৈষম্যহীন, নিরাপদ, উন্নত বাংলাদেশ গড়ে তুলবে, যে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনার চুম্বক অংশ থাকবে, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, আইনি শাসন এবং গণতন্ত্র। ধন্যবাদ মন্টু ভাই। আপনার কাছে আবারও আসবো। আমরা আরেকটু হেলাল ভাইয়ের কাছে আসতে চাই। সেটা হচ্ছে জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু তরুণদের একটা অংশ উঠে আসছে এবং তরুণদের একটা বড় অংশ রয়েছে ভোটার। তো এই ভোটারদের আপনারা যেহেতু 2 দল এখন মাঠে আপনারা বেশ তৎপরতা দেখাচ্ছেন, তো আর তরুণ ভোটারদের কাছে আপনাদের কি বার্তা আপনারা দিচ্ছেন যে আগামীর বাংলাদেশ গড়তে যে তরুণদের খুব বেশি প্রয়োজন এবং তরুণরা এই বাংলাদেশকে পরিবর্তন আনবে, গণতন্ত্র, সুশাসন সব কিছু প্রতিষ্ঠায় তারা একটা ভূমিকা রাখবে, তো তাদের কাছে আপনাদের বার্তাটা কি আসলে জামাত ইসলামের? ধন্যবাদ। আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে বিগত জুলাই এবং আগস্ট বিপ্লব, সেই বিপ্লবের মূল চালিকা শক্তি, মূল ভূমিকাটা ছিল হচ্ছে তারুণ্যের এবং তরুণদের অংশগ্রহণেই, তাদের আত্মত্যাগেই একটি বিপ্লব এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন ঘটেছিল। ওই যে বিপ্লবটি করেছিল, সেই বিপ্লবটির একটা দাবি সেই সময় ছিল, তারা যে দাবিটা করেছিল, প্রথম ছিল বৈষম্যহীন বাংলাদেশ,
আমাদের হাতে একটু আসলে সময় কম, তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আলোচনার। আমরা মন্টু ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সময় সংক্ষেপ, সেহেতু আপনার কাছে আমরা যেতে পারছি না। তো পরবর্তীতে হয়তো কোনো এক সময় দেখা হবে আপনার সঙ্গে। তো সব মিলিয়ে আসলে আমরা যে আলোচনাটা এখানে আমরা উঠে এসেছে যে দুই দলই দেশের সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং তারুণ্যের বিজয়টাকে আরও বেশি সামনে এগিয়ে যাক, তাদের উদ্দেশ্যটা সেই বিষয়ে তারা কিন্তু একমত। এবং তারা মাঠে কিন্তু তারা এই মুহূর্তে ভোটের জন্য তারা পরিচালনা চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের সেই অভিমতটা তারা ব্যক্ত করলেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তরিকুল, আমাদেরকে জানাচ্ছিলেন তৃণমূলের নেতাদের ভাবনার কথা, আমরাও শুনছিলাম তারা তাদের এলাকার কি অবস্থা সেটিও বলছিলেন, পাশাপাশি জাতীয় রাজনীতির বিষয়ে তারা তাদের মতগুলো তুলে ধরছিলেন। আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব সাভারে, সেখানকার তৃণমূলের নেতাদের সঙ্গে আমরা কথা বলবো, তাদের ভাবনা জানবো। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, এই পর্বের শুরুতে আমরা যুক্ত হব সাভারে, আমাদের সহকর্মী হুমায়ুন কবির আছেন, আমাদের সঙ্গে যুক্ত হবেন। সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। আপনার কাছে একটু জানতে চাই, আপনার সঙ্গে নিশ্চয়ই আছে গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শওকত হোসেন, আছেন যুবদল ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আপনার মাধ্যমে তাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই, তাদের ভাবনাগুলো জানতে চাই। তৃণমূলে ভোটের এখন কি অবস্থা, বিশেষ করে ঢাকা জেলার তো 20টা আসন আছে, এই 20টা আসনের মধ্যে বেশিরভাগ আসনই ঢাকা শহরের আসন। শহরের বাইরে যেই সাভার কিংবা অন্যান্য এলাকার যে আসনগুলো আছে, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর কিংবা দোহার, এই যে এই বিভিন্ন উপজেলার যেই আসনগুলো আছে, সেখানে ভোটের অবস্থা কি? তৃণমূলের নেতারা ভোটকে কেন্দ্র করে তাদের কার্যক্রমগুলো যদি একটু জানান। বেলায় ধন্যবাদ আপনাকে। আমি সাভার থেকে যুক্ত হচ্ছি ভোটের ট্রেনে। দর্শক, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন যেমনটি বলছিলেন আপনি, ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আমার ডানে রয়েছেন মোহাম্মদ আইয়ুব খান এবং আমার বামে রয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক শওকত হোসেন। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আইয়ুব খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। ধন্যবাদ আপনাকে। একটু জানতে চাই যে আপনি তো আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। 24-এর আন্দোলনের পর কিন্তু দীর্ঘ 17 বছর পর মানুষ ভোট দেওয়ার যে অধিকার সেটি ফিরে পেতে যাচ্ছে। সেই ভোটের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে 3-4 মাসের মধ্যে, কিন্তু আপনার একটি বড় দল হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমরা দেখছি না আপনাদের প্রার্থী চূড়ান্ত হয়নি। এটি আসলে ভোটের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে কিনা? না, এটা আমরা কোনো আপাতত অন্তরায় দেখছি না, কিন্তু হয়তো বা আগে যদি নমিনেশনটা ডিক্লেয়ার হতো তাহলে প্রার্থী হয়তো বা কাজ করার সুযোগ পেত। কিন্তু আমাদের যেহেতু একটি বৃহৎ সংগঠন, সেটা আমাদের তৃণমূল পর্যন্ত আমাদের সেই সংগঠনের বীজ বপন করা আছে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে আপনারা সকলে জানেন যে সবচাইতে তারুণ্য নির্ভর যে নেতা জনাব তারেক রহমান, তিনি কিন্তু সকল দেরকে নিয়ে কিন্তু তিনি আজকে মানে তার পরিকল্পনা সাজাচ্ছেন। এই কারণে হয়তো একটু সমস্যা হচ্ছে বা একটু দেরি হচ্ছে, কিন্তু সবাইকে নিয়ে এর ভিতরে আমাদের সমমনা দল আছে। তিনি আন্দোলন সংগ্রাম করেছেন বিভিন্ন দল, এই যে 17 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, তার সাথে কে কে যুক্ত ছিল, কে কে তার সাথে ছিল না, এই যে বোঝাপড়াটা, তিনি কিন্তু আগামী রাষ্ট্রটাকে গঠন করতে চাচ্ছেন বা একটি দলকে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছেন যে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ জাতি এবং দেশ হিসেবে কিন্তু আগামী দিনের রাষ্ট্রটা তিনি পরিচালিত করতে চাচ্ছেন বা জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। এই কারণে হয়তো বা একটু দেরি হচ্ছে, কিন্তু আমাদের জানা মতে আমরা যতটুকু জানি বা সেটা মোটামুটি অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছেন। অল্প দিনে হয়তো বা আপনারা সেটা জাতি জানতে পারবে যে আমাদের দলের ক্যান্ডিডেট কে কে হবে এবং আমাদের জোটের কে কে হবে। আচ্ছা, আপনি 17 বছরের কথা বলছিলেন, সঠিক বলছেন। দীর্ঘ 17 বছরই কিন্তু সাধারণ মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেটা কিন্তু আপনারা একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে, আপনি সহ আরো সমমনা রাজনৈতিক দল, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা কিন্তু ফ্যাসিস্টকে বিদায় করে একটি ভোটের পরিবেশ তৈরি করেছেন, গণতন্ত্রকামী মানুষ কিন্তু ভোট দিতে পারবে। তো সেই লক্ষ্যে আসলে আপনারা কতটুকু এগুচ্ছেন, সারা পাচ্ছেন কেমন আসলে মাঠে? আমরা ইনশাল্লাহ মানে উপরওয়ালার রহমতে আমরা কিন্তু সকলেই সাড়া পাচ্ছি যে মানুষ উদ্গ্রীব হয়ে আছে কবে তারা তাদের সেই কাঙ্ক্ষিত ভোট
তিনি স্বাধীনভাবে প্রয়োগ করবেন। আমাদের যে ভোটাধিকার বিগত সরকার ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল, সেখান থেকে এই যে ছাত্র জনতার এই যে শ্রমিক সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে যে আমরা 24 বলেন আর 26শে জুলাই বলেন, আমরা যে এই ফ্যাসিস্টকে বিদায় করে নতুনভাবে যে আমরা আবার পথ চলা শুরু করেছি, সেই পথ চলাতে আমরা কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছি এবং দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই কিন্তু আগামী নির্বাচনের জন্য অধীর আগ্রহে বসে আছে। এটা আমাদের যে ঢাকা 19 সাভার আশুলিয়াতে এটা একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এই শ্রমিক অধ্যুষিত এলাকা আগে তাদের যে সমস্যা ছিল, এখন তারা কিন্তু অনেক স্বাধীনভাবে তাদের চলাফেরা বলেন, স্বাধীনভাবে তাদের পথ চলা এবং নিরাপত্তা সবকিছু এই সময়ের ভিতরে ও কিন্তু অনেকটা মানে সাভার খুব শান্ত একটি বলতে পারেন আপনি ঢাকা 19। আপনি ঢাকা 19-এর মনোনয়ন প্রত্যাশী, সংক্ষেপে বলবেন কতটুকু আশাবাদী? আমি আমার দল, আমার নেতা জনাব তারেক রহমান, তিনি নির্ধারণ করবেন আসলে আমাদের এই ঢাকা 19-এ কে আগামী দিনের কাণ্ডারি হবে। আমার নেতা জনাব তারেক রহমান যাকেই নমিনেশন দেবে, তার পক্ষে আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করব এবং এটা আপনাকে একটি মেসেজ যে আমরা তার নেতৃত্বে আগামী সাভারটাকে আধুনিক সাভারে রূপান্তরিত করতে চাই এবং আমরা অলরেডি মাঠে কিন্তু আমাদের বিভিন্ন, আপনারা দেখতেছেন বিভিন্ন ক্যান্ডিডেট আছে, কিন্তু নেতার আমাদের দল যেটা সিদ্ধান্ত দেবে সেখানে আমরা কিন্তু চূড়ান্তই মনে করব। সেটাকে অসংখ্য ধন্যবাদ আইয়ুব খান। আমরা যেতে চাই একই প্রশ্ন আপনার কাছে, গণ অধিকার পরিষদের আপনি কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, আপনার কাছে জানতে চাই, ভোট তো অতি সন্নিকটে, মাত্র তফসিল অনুযায়ী কিন্তু দেখা যায় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেক্ষেত্রে 3-4 মাস আমরা সময় পাচ্ছি। আপনার দলেও কিন্তু আমরা দেখেছি এখনো মনোনয়ন চূড়ান্ত করা হয়নি, বিষয়টি একটু বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। গণ অধিকার পরিষদ ঢাকা জেলার সাভার এবং আশুলিয়ার পক্ষ থেকে আশুলিয়াবাসীকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই এবং সেই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা সেই 2000 শহীদ যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে এবং 30,000 যুদ্ধাহত যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছে, যাদের কারণে আমরা আজকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমরা এই গণতন্ত্রের যেই 17 বছর যে গণতন্ত্র যেভাবে আবদ্ধ ছিল, সেই ফ্যাসিজম থেকে মুক্তি পেয়ে আমরা একটি দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই কারণে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই শহীদদের। আমার দল গণ অধিকার পরিষদ তারুণ্যের নেতৃত্বে একটি দল। আপনারা জানেন বিপি নুরুল হক নূর 2018 সনের কোঠা সংস্কার আন্দোলন থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, রাজপথে সেই নিরাপদ সড়ক আন্দোলন, সেই মুদি বিরোধী আন্দোলন সহ অনেক যুগপৎ আন্দোলন বিভিন্ন দলের সাথে একত্রে রাজপথে করেছিল। যখন রাজপথে কোনো মানুষ কথা বলার সুযোগ পায়নি, তখন বিপি নুরুল হক নূর রাজপথে তার সেই গণ অধিকারের তরুণদেরকে নিয়ে রাজপথে সোচ্চার ছিল। এই প্রতিবাদী একটি কণ্ঠস্বর ছিল এই আপনার ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য। যাই হোক, আল্লাহর রহমতে মানুষের সকলের সংস্পৃক্ততায় বিভিন্ন দলের অংশগ্রহণে এই ফ্যাসিজম থেকে আমরা মুক্তি পেয়েছি। এখন আমরা চাই এই ফ্যাসিজম থেকে মুক্তি পেয়ে যে শুধু খালি মানে পট পরিবর্তন হবে, একটি দল চলে যাবে আরেকটি দল আসবে, এরকম কোনো কিছুর জন্য মানুষ ত্যাগ করেনি, জীবন দেয়নি। আমরা ভোটের পরিবেশ কতটুকু রয়েছে আপনি একটু বলবেন। ভোটের জন্য যে পরিবেশটি দরকার, অর্থাৎ ভোটের জন্য আপনারা জানেন ইতিপূর্বে আমাদের নেতা বিপি নুরুল হক নূর রাস্তায় যেভাবে তার উপরে টর্চারিং করা হয়েছে, এতে আমরা সন্দিহান। আমরা কখনো ভোটের বিরুদ্ধে নয়, আমরা গণতন্ত্রের প্রধান শর্তই হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনমুখী আমরা সবসময় হতে চাই, কিন্তু সেই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং সঠিক সুন্দর হতে হবে। সকল দলের পার্টিসিপেশন করে সেখানে যেন নিরপেক্ষভাবে এই ভোটটি হয়, এরকম একটি পরিবেশ সৃষ্টি করতে হবে। তো আমরা যে এরকম দেখতেছি প্রশাসনের ভিতরে কিছু পট পরিবর্তন করা, কিছু সংস্কার করা, সারা পাচ্ছেন কেমন? শেষ করব, আমাদেরকে শেষ করতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে মৌলিক কিছু সংস্কার, ইতিপূর্বে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট যে আছেন উনি কিছু সংস্কার করছেন, কিন্তু এটা সাধারণ মানুষের সারা পাচ্ছেন কেমন? শেষ করবো আমরা। সাধারণ মানুষ, আমরা তরুণের নেতৃত্বের দল, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের এজেন্ডা বলছি, তাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। তরুণদেরকে তারা সামনের নেতৃত্বে দেখতে চায়।
এবং জি, জি, তারা অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। তিনি কিন্তু তাদের প্রত্যাশার কথা বলছেন এবং যে আগামী ফেব্রুয়ারিতে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, 24-এর গণ অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের লক্ষ্যে কিন্তু সেই ভোট অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে তারা প্রস্তুত রয়েছেন। ভোটের ট্রেনে সাভার থেকে আমার কাছে এই ছিল বিস্তারিত। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির, জানাচ্ছিলেন সাভার থেকে সেখানকার তৃণমূলের ভাবনা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা ঢাকা জেলার বিভিন্ন পরিস্থিতি জানছিলাম তাদের মাধ্যমে। এবার আমরা চলে যাব গাজীপুরে। গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ইফতেখার রায়হান। ইফতেখার রায়হানের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হাওলাদার, আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী। ইফতেখার, আপনার মাধ্যমে একটু তাদের দুজনের সঙ্গে একটু কথা বলতে চাই, তাদের ভাবনাগুলো জানতে চাই। একটু আগে আমরা সিলেটে কথা বলেছি, আমরা সাভারে দুঃখিত, একটু আগে আমরা খুলনায় কথা বলেছি, আমরা সাভারে কথা বলেছি। আপনার মাধ্যমে গাজীপুরে তৃণমূলের ভোটের পরিস্থিতিটা একটু জানতে চাই। ভোটের তফসিল এখন অনেক দিন বাকি আছে, কিন্তু আমরা এখন থেকেই দেখছি বিভিন্ন আসনে আসনে প্রার্থীদের আনাগোনা পদচারণা শুরু হয়ে গেছে। একটু জানাবেন আমাদেরকে যে যারা সম্ভাব্য প্রার্থী হবেন বা যারা তৃণমূলের নেতারা আছেন তারা কি আবেদন নিয়ে জনগণের কাছে যাচ্ছেন? বেলায়েত, আপনি ঠিকই বলেছেন। আসলে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে কিন্তু নানা ধরনের আলোচনা চলছে। ইতিমধ্যে কিন্তু যে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের নিজেদের মতো করে তারা প্রচারণায় নেমে গেছেন এবং যে ভোটের যে দামামা সেটি কিন্তু চলছে। আসলে কোন পদ্ধতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সবাই কিন্তু চাচ্ছেন যে একটি অংশগ্রহণমূলক, একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচন হোক, এবং সেই লক্ষ্যে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। এবং আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যে এই দুর্গোৎসবকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং যারা সমর্থক এবং মনোনয়ন প্রত্যাশী তারাও কিন্তু ভোটারদের দুয়ারে যাচ্ছেন। তো আজকে আমরা এই তৃণমূলে যে ভোটের যে দামামা বেজে উঠেছে সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি এবং গাজীপুর 6 আসনের তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের, এবং আমার বাম পাশে রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাবেক এবং গাজীপুর 4 আসনে ইতিমধ্যে তার মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আমরা শুরুতেই চলে যেতে চাই আমাদের আরিফ হাওলাদার ভাইয়ের কাছে। আসলে আপনাদের একটি বৃহৎ রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলে অনেকেই আসলে প্রার্থী হতে চান। ভোটের বাকি আর মাত্র 4 মাস। এর মধ্যে এখন পর্যন্ত আপনাদের মনোনয়ন যারা প্রত্যাশী তাদেরকে চূড়ান্ত করা হয়নি, প্রার্থী তালিকা চূড়ান্ত হয়নি। তো সেক্ষেত্রে আসলে এই স্বল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে সেটিকে নিরসন হবে এবং সেটি রাজনৈতিক ভোটের মাঠে কি কোনো ধরনের প্রভাব পড়বে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ বাংলাদেশের রাজনৈতিক দল। এই দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের যে স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আছে তারা নির্বাচনের প্রার্থীর জন্য একটি নমিনেশন ভোট হয়, সেখানে যাকে চূড়ান্ত করবে সেটা তৃণমূলে যারা প্রার্থী আছে বিভিন্ন আসনে সবাই আমরা স্বাচ্ছন্দ্যে মেনে নিই এবং গ্রহণ করি। দেখেন, আমরা যারাই ভোটের মাঠে আসি সবাই কিন্তু আমরা ধানের শীষের পক্ষেই প্রচারণা চালাই। কোনো ব্যক্তির জন্য আমরা ভোট চাই না, আমরা ভোটটা কিন্তু ধানের শীষের জন্য চাই। আগামী নির্বাচনে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ, সেই প্রতীক যাতে বিজয় লাভ করে সেই জন্যই কিন্তু আমাদের তৃণমূলের প্রতিটি গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই কিন্তু ধানের শীষের পক্ষেই গণজোয়ার সৃষ্টি করছে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সারা বাংলাদেশে ধানের শীষের একটি গণজোয়ার আছে। আমরা বিশ্বাস করি আগামীতে যে নির্বাচনটি হবে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক, সবাই মিলে নির্বাচনে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একক সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে এই গণজোয়ারের মাধ্যমে। এবং আমাদের গাজীপুর 6 নির্বাচনী যে আসনটি, সেখানে আপনার একাধিক প্রার্থী থাকলেও কোনো সমস্যা নেই। সব প্রার্থীই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষেই, ধানের শীষ প্রতীকের পক্ষেই
নির্বাচনী প্রচারণা করছে। এখানে ব্যক্তির জন্য কেউ প্রচারণা করছে না, সবাই দানের শীষের পক্ষেই করছে। ভোটারদের সাথে কিভাবে সম্পৃক্ত হচ্ছেন এবং ভোটাররা আসলে আপনাদেরকে কিভাবে আসলে গ্রহণ করছেন? ভোটারদের সাথে আমরা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে ভোটারদের মাঝে 31 দফা একটি কর্মসূচি দিয়েছে। সেই কর্মসূচির আলোকে আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে 31 দফাটা আমরা জনগণের মাঝে প্রচার প্রচারণার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এই 31 দফাটা যদি আমরা জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পারি, বোঝাতে সক্ষম হই, বিএনপি বারবার জনগণের রায় নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যেতে চাই, আমার বাঁ পাশে রয়েছেন জামায়াতে ইসলামীর, যিনি গাজীপুর 4 আসনের ইতিমধ্যে মনোনয়ন চূড়ান্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাই যে আসলে এবার তো গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে, তো সেই জায়গা থেকে এবার যারা জুলাইয়ের যারা একসঙ্গে আপনারা নেতৃত্ব দিয়েছেন আন্দোলনে, তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন, তো সেই প্রতিদ্বন্দ্বিতা কি আসলে প্রতিহিংসার রূপ নেবে কিনা? পাশাপাশি আপনাদের দলের আসলে সমমনা ইসলামিক দলগুলোর সাথে জোট করার একটি গুঞ্জন রয়েছে, তো সেক্ষেত্রে জোট হলে আপনাদের এই প্রার্থীদের মধ্যে আসন ছেড়ে দেওয়ার একটি ব্যাপার রয়েছে, তো সেই বিষয়ে আপনি কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আহমেদুহ নসল্লি আল রসুলিহিল করিম। ডাইভার্সিটি ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। যে কোনো গণতন্ত্রের সকলের মত সমানভাবে পেশ করবে, তবে সকলের মত একই রকম নাও হতে পারে, এটাই হলো গণতন্ত্রের বৈশিষ্ট্য। গণতান্ত্রিক রাজনীতিতে বাংলাদেশে সকলের মত সমানভাবে পেশ করবে, এটা আমরা প্রত্যাশা করি। সেক্ষেত্রে জুলাইয়ে আমরা একসাথে আন্দোলন করেছি, বিএনপি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অন্যান্য যারা ছিল সকলে মিলে ভোটের মাঠে রয়েছি। আর এই জুলাই পরবর্তী আন্দোলনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো রাজনৈতিক মাঠের বা রাজনৈতিক যে পরিক্রমার একটা প্যারাডাইম শিফট হয়েছে। আগে রাজনৈতিক মাঠ মানে হলো অস্ত্রের জঞ্জনানি, পরস্পরকে হুমকি ধমকি, জোর যার মুল্লুক তার, 10টা হুন্ডা 20টা পান্ডা, নির্বাচন ঠান্ডা। এইটার পরিবর্তন হয়ে এখন আর সাধারণ মানুষ বলেন, তরুণ প্রজন্ম বলেন, যুবকরা বলেন, কোনোভাবেই এ ধরনের দাঙ্গা হাঙ্গামা, অস্ত্রের জঞ্জনানি এগুলো পছন্দ করছে না। সবাই যার যার এজেন্ডা নিয়ে নির্দিষ্ট কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে। জনগণ যাকে গ্রহণ করবে সে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্বে আসবে, বাংলাদেশকে নির্বাচনে তারা বিজয়ী হবে, এটাই আমরা মনে করি। এখানে পরস্পরের যে দ্বিধা, এটা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে জোট হলে আমাদের প্রার্থীদের এখন প্রায় 300 আসন নির্বাচিত হয়েছে, সেক্ষেত্রে কী হবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী চূড়ান্তভাবে যাদেরকে ইতিমধ্যে মনোনয়ন দিয়েছে সকলকেই বলে দিয়েছে যে যদি জোটের প্রেক্ষিতে কাউকে এখান থেকে ছাড়তে হয় তাহলে কোনো আপত্তি থাকবে না। এটা জামাত ইসলামীর আনুগত্যের একটি বহিঃপ্রকাশ এবং জামাত ইসলামী সে ধরনের সুশৃঙ্খল এবং স্বাভাবিক দল। আপনারা এটা বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমরা শুনছিলাম আসলে এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তাদের মতামত। আসলে রাজনৈতিক অঙ্গনের এই দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে, তবে তারা সবাই কিন্তু চাচ্ছেন যে একটি অংশগ্রহণমূলক এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের যে প্রতিনিধি সেটি বেছে নেবে এবং এর লক্ষ্যে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, যারা প্রার্থীদের পক্ষে সমর্থক রয়েছেন, তারা কিন্তু ভোটারদের দুয়ারে যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের নানান যে প্রতিশ্রুতিগুলো সেগুলো দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে তৃণমূলের ভোটের ভাবনা নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ। ইফতেখার জানাচ্ছিলেন আমাদেরকে গাজীপুর থেকে সেখানকার তৃণমূলের ভাবনার কথা, তারা জানাচ্ছিলেন তাদের স্থানীয় রাজনীতির নানা ধরনের হিসাব নিকাশ তারা বলছিলেন। দর্শক, আমরা আরও কথা বলবো তৃণমূলের আলোচনায়, তবে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে যুক্ত হব আবারও আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছি আমি বেলায়েত হোসাইন। দর্শক, আমরা বিভিন্ন এলাকার তৃণমূলের ভোটের ভাবনা সম্পর্কে জানছিলাম, যেই সব এলাকা থেকে আমাদের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতারা যুক্ত হয়েছেন। এবার একটু আমরা ভিন্ন আঙ্গিকে যেতে চাই সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী গুলজার আহমেদ। গুলজার আহমেদ, আমরা তো এতক্ষণ ধরে বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনছিলাম, আপনার সঙ্গে নিশ্চয়ই কয়েকজন পেশাজীবী আছেন, তাদের মাধ্যমে একটু তাদের বিবেচনায় ভোটের পরিবেশটা এখন কেমন, বা তৃণমূলে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো এই যে বিভিন্ন সম্ভাব্য এমপি প্রার্থীরা বা সম্ভাব্য যারা নির্বাচন করবেন বলে আশা করছেন, তারা যে এলাকায় যাওয়া শুরু করেছেন, তাদের আলোচনায় তাদের প্রতিশ্রুতিতে তৃণমূলের সমস্যাগুলো কতটা উঠে আসছে তাদের বিবেচনা আমি একটু জানতে চাই।
ধন্যবাদ বেলায়েত। আসলে দেখুন, অন্তর্বর্তী সরকার যখন থেকেই নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন তারপর থেকেই শুধুমাত্র সিলেট নয়, পুরো বাংলাদেশের প্রান্তিক মানুষ যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা আসলে নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনায় রয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে আমরাও দেখেছি যে বিশেষ করে যে সকল রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী রয়েছে তারাও নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তো সার্বিক বিষয়ে যেহেতু আমাদের সাথে এই মুহূর্তে তিনজন পেশাজীবী সাথে আছেন, আমরা আসলে জানবো তাদের কাছ থেকে যে বিশেষ করে সিলেটের যে প্রত্যন্ত এলাকাগুলো আছে বা সাধারণ মানুষ আসলে নির্বাচন নিয়ে কি ভাবছেন সেই বিষয়টাই। প্রথমেই আমার ডানে যিনি আছেন তিনি একজন পেশাজীবী এবং ব্যবসায়ী, পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সাথেও আছেন। আপনার কাছে আসলে জানতে চাই যে এই মুহূর্তে যে নির্বাচনের যে পরিবেশ বা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের পদচারণা রয়েছে এবং তারা বেশ এলাকায় গণসংযোগও করছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের ভাবনায় নির্বাচন আসলে কতটুকু আছে? ধন্যবাদ। আমি যেহেতু সীমান্ত এলাকার মানুষ, আমি সীমান্ত এলাকার মানুষের ভাবনাটাই আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী রুটম্যাপ ঘোষণার পর থেকেই আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকায় আপনার নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আমার যে নির্বাচনী আসন সেটা হলো সিলেট 4 কোম্পানিগঞ্জ গোয়েন্দাঘাট জৈন্তাপুর এলাকা নিয়ে গঠিত, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম নির্বাচনী আসন, বিশাল এলাকা। আমার এলাকার শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি। তো মানুষ মনে করছে যে নির্বাচন যদি হয় তাহলে মানুষের কর্মক্ষেত্র তৈরি হবে, যত দ্রুত সম্ভব ততই যেন নির্বাচনটা হয়ে যায়। সরকার যে নির্বাচনে যে রুটম্যাপ ঘোষণা করেছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের প্রতি মানুষের একটা আস্থা রয়েছে, বিশ্বাস হয়েছে। মানুষ মনে করছে যে এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে যে এলাকায় স্থিতিশীলতা বিরাজ করবে। তো ইতিমধ্যেই নির্বাচনী রুটম্যাপ ঘোষণার পর থেকেই প্রত্যেকটা রাজনৈতিক দল চষে বেড়াচ্ছেন। বিএনপির একাধিক প্রার্থী প্রতিদিন কোনো না কোনো এলাকায় কোনো না কোনো উপজেলায় নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করছেন। জামাত প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। পাশাপাশি খেলাফত মজলিসের প্রার্থী রয়েছেন, জমিয়তের প্রার্থী রয়েছেন, চরমনের প্রার্থী রয়েছেন, সবাই নির্বাচনী মাঠে রয়েছে। এই নির্বাচনী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে থাকায় মানুষের মধ্যে একটা নির্বাচনী আমেজ একটা তৈরি হয়েছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আরেকজনের কাছে আমরা জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি শেখ আশরাফ নাসির, আপনি যদি একটু বলেন যে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আরেকজন বলেছেন যে মাঠে কাজ করছেন, কিন্তু এই ক্ষেত্রে বিএনপির যে প্রার্থী যারা আছেন তারা আসলে দল থেকে এখন পর্যন্ত নির্ধারিত না। আবার অন্যটা দেখছি জামাত তাদের প্রার্থী অনেক আগেই ঘোষণা করেছে, এতে তারা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকটা সুযোগ সুবিধাও পাচ্ছেন, বিশেষ করে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে। অন্যান্য ইসলামিক দলগুলো সেটা দেখছি। এই মুহূর্তে আসলে সিলেট প্রেক্ষাপটে যদি আপনি একটু বলেন নির্বাচনী আমেজটা কেমন এবং কোনো সংকট আছে কিনা বা কি মনে হয় আপনার? ধন্যবাদ। আপনি বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী তাদের কিন্তু প্রার্থিতা ঘোষণা করে দিয়েছেন। হ্যাঁ, তাদের প্রার্থী নির্ধারিত হয়, তারা কিন্তু এই সুযোগটা তারা পাচ্ছে এবং তারা, আমি যেহেতু সিলেটে 1 আসনে, তারা কিন্তু সিলেট 1 আসনের সর্বত্রই তাদের প্রচারণা চলছে। উঠান বৈঠক বলেন, জনসভা বলেন, কর্মী সভা বলেন, সেগুলো তারা কেন্দ্র থেকে এসেও করছে এবং লোকালও করছে। আবার অপরদিকে বিএনপি দেখেন যে তারা কিন্তু দীর্ঘদিন মাঠে, কিন্তু একাধিক প্রার্থী, যেহেতু নির্দিষ্ট কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি, যার কারণে তারা একাধিক প্রার্থী কিন্তু আপনার এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার ইসলামিক দলগুলাও তারা বিভিন্ন জনের সঙ্গে লিয়াজও করার চেষ্টা করছে অথবা এককভাবে নির্বাচন করবে সেই প্রচারণা আছে। এছাড়াও কিন্তু আপনার নির্বাচনমুখী কিছু আছে, কার্যক্রম আছে, সেগুলোও চলছে। কিছু নির্বাচনের জন্য কিছু প্রার্থীও আছে, তারা সবসময় নির্বাচন করেন, তারাও কিন্তু বসে নেই। সর্বাধিক মিলায় যে সবার ধারণা যে আগামী ফেব্রুয়ারি যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচনের জন্য, সেটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন হচ্ছে একটা উৎসব।
আমরা যেরকম বিভিন্ন উৎসব পালন করি, নির্বাচনের একটা উৎসব যদি ধরা হয় তাহলে সেই উৎসবের জন্য কিন্তু এই সিলেটের একের সর্বস্তরের মানুষ অপেক্ষা করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শামসুল বাসিত শেরো, আপনি হচ্ছেন একজন সংস্কৃত কর্মী, সাধারণ মানুষের অধিকার নিয়ে আপনারা বেশি কথা বলেন। এই যে সাধারণ মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, বিভিন্ন দল সেটি কার্যক্রম করছে, এই যে যারা প্রার্থিতা ঘোষণা করছেন বা দলীয়ভাবে নির্ধারিত হয়েছেন, এ সকল প্রার্থী আসলে জনগণের কথা আসলে কতটুকু ভাবছেন এবং জনগণ যে সমস্যার সম্মুখীন হচ্ছে, বিশেষ করে আমরা যদি এখন বলি বাজার ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, অন্যান্য যে সকল বিষয়, অর্থাৎ স্থিতিশীল একটা বিষয়, এই বিষয়টাকে প্রার্থীরা অনুধাবন করতে পেরেছেন কিংবা জনগণের কাছে সাধারণ ভোটার, প্রান্তিক ভোটার যারা আছেন তাদের কাছে কি বিষয়টা সুস্পষ্ট করতে পারছেন? আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন যারা নির্বাচনের জন্য মুখর হয়ে থাকেন, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিষয়টা উল্টো হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন সেটি হচ্ছে একটি নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচন না হওয়ার কারণে গত 1 বছর থেকে দেশে অস্থিরতা এটা আমরা লক্ষ্য করছি। বিনিয়োগ আসছে না, সবচেয়ে বড় যে বিষয়টা আমরা অর্থনৈতিক ধস নেমে গেছে। শুধুমাত্র আমাদের যদি প্রবাসীরা না থাকতো, এই গত 1 বছরে আমরা হয়তো অর্থনৈতিকভাবে অনেক পেছনে চলে যেত এবং আমাদের অর্থনৈতিক খুব ভালো না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলো কি সেগুলো অনুধাবন করতে পারছেন না। আমরা একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন যতটুকু তারা কাজ করছেন, কেউ এখনো প্রতীক নিয়ে তাদের চিন্তা ভাবনা, কেউ বলছেন পিআর না হলে যাব না। সবচেয়ে বড় দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, তারা এখনো প্রার্থী নির্ধারণই করতে পারেন নাই। তো সাধারণ মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে গভীর একটা সংকটের মধ্যে দেশ যাবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সেদিকে খেয়াল নেই, তারা তাদের মতো করে তারা সেই পুরনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় সবচেয়ে জরুরি যে বিষয়টা হচ্ছে এই মুহূর্তে যে নির্বাচনে যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং একটি সুষ্ঠু নির্বাচন হলেই বিনিয়োগ আসবে। আমাদের স্থানীয়ভাবে যে ব্যবসাগুলো আছে দেখবেন ব্যবসায়ীরা উৎসাহিত নয়, আমাদের শেয়ার বাজার ধ্বংসের মুখে। নির্বাচিত একটি সরকার যতদিন দেশ পরিচালনায় আসবে না ততদিন এই অবস্থা থাকবে। আমরা দেখেছি আমাদের সংবিধানে একটা বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সেটার মেয়াদ ছিল মাত্র 3 মাস। কেন 3 মাস? যে কোনো অনির্বাচিত সরকার 3 মাসের বেশি থাকলেই দেশে অস্থিরতা তৈরি হবে। আমি বিশ্বাস করি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং আমরা নির্বাচনের পর একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা এই গভীর সংকটগুলো কাটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে শুনলেন এখানে যারা প্রান্তিক ভোটারদের পক্ষ থেকে উপস্থিত হয়েছেন তারা তাদের মতামতটুকু তুলে ধরেছেন। ধন্যবাদ গুলজার, জানাচ্ছিলেন আমাদেরকে সিলেট থেকে সেখানকার তৃণমূলের পেশাজীবীদের ভাবনা। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।